নাও, তাড়াতাড়ি সব খুলে দাঁড়িয়ে যাও আমার সামনে, আমার হাতে বেশি সময় নেই। সিগারেটে শুক টান দিতে দিতে লোকটা কথাগুলো আমার দিকে ছুঁড়ে দিল। আমি ভয়ে কাঠ হয়ে দরজায় দাঁড়িয়ে আছি, পরনে বেনারসি শাড়ি আর গা ভর্তি গয়না। লোকটা আবার ঝাঁচিয়ে উঠল। আমি ভয়ে তিত্তির করে কাঁপতে লাগলাম। আমার নাম রুবি রায়, উত্তর কলকাতার বনেদি পরিবারের একমাত্র মেয়ে আমি। বাঙালি হলেও বিয়ে হয়েছে অবাঙালি পরিবারে। তাদের নিয়ম অনুযায়ী বিয়ের দিন আজকেই ফুলশয্যা। আমাদের ক্ষেত্রে তাও 2 দিন হাতে সময় পাওয়া যায় মানসিক প্রস্তুতির জন্য, কিন্তু এদের সেটা নেই। আমি যাকে কোনো দিন চোখে দেখিনি তার সঙ্গে সন্ধ্যে থেকে নানা নিয়ম মেনে আমার বিয়ে হয়ে গেল। তারপর এক গ্লাস দুধ নিয়ে কয়েকজন লোক আমাকে ঘরে ঢুকিয়ে দিল। লোকটার নাম মিহির সম্ভবত। কি অবস্থা, আমি নিজের স্বামীর নাম পর্যন্ত জানি না ঠিক করে। এরা পার্টনার লোক, আর আমরা সপরিবারে এখানে এসেছি বিয়ের জন্য। অবশ্যই আমার পরিবারের লোকেরা রাতের বেলা আবার কলকাতায় রওনা দিয়েছে আমাকে ফেলে। মিহির আমার দিকে একটা কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলল, দুধ আমার হাতে তুলে দিলে কেন? যদি ইচ্ছা নেই তো? জানো না, দুধ দেওয়া মানে স্বামীকে গ্রিন সিগন্যাল দেওয়া। সত্যিই তো। হ্যাঁ, আমি তো দুধ দিয়েছি, কিন্তু সত্যি এর মানে যে একটা পুরুষের কাছে নগ্নিতা হতে হয় সেটা আমার জানা ছিল না। আমার ভীষণ কেমন লাগছে, যেন অন্য মানুষ। এই লোকটার চোখে মুখে একটা নৃশংসতা। লোকটা ফুঁসে উঠল এবার। তারপর আমার গালে একটা চড় খসিয়ে, শালি কে মিহির? আমি মোহিত রায় না। স্বামীর নাম জানিস না নাকি ইয়ারের নাম মুখে ভুল করেই চলে এসেছে? আমার অন্যায় কি? ওর নামটা আমি ভুল বলেছি। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আমার 2 চোখে স্বপ্ন ছিল, রিসার্চের মণিকর্ণিকা ঘাটের সেই কুন্দল রহস্যভেদ করার স্বপ্ন। আমার প্রফেসর মারা যাওয়ার আগে আমাকে নিজের আজীবনের রিসার্চের কাগজ দিয়ে গেছিলাম, রিসার্চ করার জন্য আমার দায়িত্বে দিয়ে গেছিলেন উনি। আমি আর কি করছি আজকে? একটা ছোট লোকের সাথে সংসার করতে সেই কলকাতা থেকে এখানে হাজির হয়েছি। আমার দোষ কী ছিল? আমি মাঙ্গলিক, তাই বাবা মা আমাকে গলায় কলসি বেঁধে ঝুলিয়ে দেওয়ার মতো করে এখানে ফেলে দিয়ে গেলেন। মোহিত হিস হিস করে বলল, আমি জাস্ট একটা রাত থাকবো, তারপর চলেই যাব। তোর মতো বিয়ে করে ন্যাকা মেয়ের সাথে সংসার করতে আমি চাই না। আমার করার জন্য অনেক কিছুই আছে, তোর সাথে ঘর না করলেও আমার চলবে। আমি বললাম, না, এমন অপমান আমি সহ্য করতে পারবো না। আমি লোকটাকে ছিটকে সরিয়ে দিয়ে বললাম, অ্যানাফ। এভাবে অপমান কখনো সহ্য করা যায় না। বলতেই, আপনি যথেষ্ট নেশা করে আছেন, কাল আপনার সঙ্গে দেখা হবে, শুতে যান। আমার সকল স্বামী আবার একটা সিগারেট ধরালো, তারপর সামনের ইজি চেয়ারে বসে বলল, আর একটা কথা বললে মেরে পাটনা রেল লাইনে শুইয়ে দিয়ে আসবো। চোখের জল ফেললে হবে না। দেখ খুকি, তোর বাপ কার ঘাড়ে ঝুলিয়েছে তোর ভাগ্যেতে। তোর ভাগ্যে কি আছে এবার দেখবি। একটা মাংস পোড়া গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। একটা রাত থাকবো, তারপর চলে যাব। একটা রাত আমার মনের মতো করে কিচ্ছু করতে দিবি না? বেশ ঠিক আছে। লোকটা উঠে এলো। ওর ঠোঁট চেপে আছে সিগারেট। বিছানায় পড়ে থাকা বেল্ট দিয়ে আমাকে পিচমোড়া করে বাঁধল। আমি বললাম, প্লিজ আমাকে ছেড়ে দিন। একটা মাংস পোড়া গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। আমি যন্ত্রণায় চিৎকার করার আগেই পাশে পড়ে থাকা রুমাল আমার মুখে ঢুকিয়ে দিল। একটা চাপা গোঙানি আর মাংস পোড়া গন্ধ ছাড়া আর কিছুই অনুভব করতে পারছি না। একে একে আমার শরীরের প্রায় 10 জায়গায় বুলিয়ে দিল সিগারেটের আগুনে। জানি না, একটা সময় পর আমার চেতনা হারিয়ে গেছে। মোহিত সেই রাতেই বাড়ি থেকে বেরিয়ে গেল। আমার সব স্বপ্ন, শিক্ষা, পরিশ্রম জলে ভেসে গেছে বুঝে আমি ভেতরে ভেতরে সেই দিনই শেষ হয়ে গিয়েছিলাম। আর তিনি তখনও মনে মনে হেসেছিলেন। তিনি জানতেন আগামী দিনে কি হতে চলেছে। আসলে আমরা সাধারণ মানুষ খুব সহজেই বিশ্বাস হারাই ঈশ্বরের ওপর, তার লেখা ভাগ্যলিপির ওপর। কিন্তু উনি আমার জন্য একটা স্বর্ণালী অধ্যায় লিখে রেখেছেন, সেটা বুঝতে আমার সত্যি একটু দেরি হয়ে যায়। বিয়ের পরের দিন সকালে চোখ খুলতেই দেখি আমার ননদ আমার পাশে বসে। আমাকে চোখ খুলতে দেখে বলে, ভাবি তুমি ঠিক আছো?
আমি ইশারায় ওকে হ্যাঁ বললাম। গতকাল রাতের ঘটনা আমার কাছে যেন দুঃস্বপ্নের মতো ছিল। ঘরের চারিদিকে চোখ বুলালাম আমি, কিন্তু পিশাচটা কোথায়? মমতা বলল, ভাইয়া নেই ভাবি, জানি না কোথায় গেছে। তোমার খুব ভোকার এসেছিল, মাই বলল জাগলে মেডিসিন দিতে। আমি বললাম, তোমার ভাইয়া কি প্রথম থেকেই এরকম? মমতার মুখটা থমথম করছে। দেখলাম ও মাথা নিচু করে বলল, ভাবি ওকে আটকানো যাবে না। আমি প্রথম থেকেই মাইকে বলেছিলাম। বেকার একটা মেয়ের জীবন নষ্ট ক্ষত লিখে রেখে ভোরবেলা চলে গেছে। মাথায় এলো, মোহিত কালকে বলেছিল একটা রাতের মামলা, মানে আজ চলে যাবে। শুনেছি পাটনা রেল স্টেশনে ফ্রুট জুস আর বইয়ের দোকান আছে। এসব ছেড়ে যাবে কোথায়? আমাদের সম্বন্ধটা পেপার দেখে হঠাৎ করেই হয়েছে। আর বাবা আমাকে নিয়ে এতটাই ফার্স্ট্রেটেড ছিল যে ঘাট থেকে আমাকে নামানোর জন্য বেশি খোঁজ খবর নেয়নি। আর সত্যি বলতে কি, রায়না পরিবারের সবাই খুব আন্তরিক, শুধু আসল লোকটা বাদে। ভাই বলল, ভাই নাগা হতে চেয়েছিল, এবার পালিয়ে গিয়েছিল বাড়ি থেকে, বাবুজি ধরে এনেছিল। ভেবেছিল বউর কাছে মজে থাকবে, কিন্তু একটা জানোয়ার আছে, ওকে কেউ বেঁধে রাখতে পারবে না। ওর জন্য আমার ছোট ভাই সুইডেন চলে গেছে, জানি না আর কোনোদিন ফিরবে কিনা। আমি সত্যি সেদিন কিছু বুঝতে পারলাম না, একটা ঘোরের মধ্যে ছিলাম। তখন আমি সত্যি বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। এটা আমার কেরিয়ার, সব কিছু শেষ হয়ে গেল। যার সাথে বিয়ে হলো সেও সংসার ছেড়ে চলে গেল। এবার আমার কি হবে? এখানে ঠাঁই হবে? আমি কি বাড়ি ফিরলেও স্বস্তি পাবো? বাড়িতে বললে সবাই কি বলবে? সব ভেবে রুবি রায়, মানে আমি যখন অস্থির, তখন শাশুড়ি মা হাউ হাউ করে কেঁদে ঘরে ঢুকলেন। মমতা, সর্বনাশ হয়ে গেছে, তোর ভাইয়ের লাশ পাওয়া গেছে গোরখপুরের কাছে, মোহিত আর নেই রে। মমতা হাউমাউ করে কেঁদে উঠল। আমার আর মোহিতের সঙ্গে কিছুই ছিল না বৈবাহিক চুক্তি ছাড়া, আর হয়তো এক রাতের তিক্ত অভিজ্ঞতা। আমি কেঁদে কি করব? আমি চুপ করে বসে রইলাম। বিয়ের পরের রাতে বিধবা রবি রায়না হয়েই থেকে গেলাম এখানে। এই বাড়িতে আছে আমার শ্বশুর, শাশুড়ি মা, ননদ আর আমি। না, আমি কলকাতা ফিরে যাইনি, আর আমাকে কেউ ডাকেও নি। আসলে ঘাট থেকে বোঝা নামালে বোধহয় কেউ আর বোঝা নিতে চায় না। তারপর একটা বছর ধরে আমি রায়নাদের বিধবা বউ হয়েই থেকে গেছি। একজন মাইথোলজিস্ট রবি রায় এখন দোকান চালায় পাটনায়। হ্যাঁ, শ্বশুরকুলের পরিবার আর আমার পরিবারের মধ্যে সম্প্রতি একটা চুক্তি হয়েছে। আমার ছোট দেওর, নাকি যাকে আমি কোনোদিন দেখিনি, সে এতদিন ছিল সুইডেনে, দেশে ফিরলে তার সঙ্গে রায়না পরিবারের বিধবা বউয়ের বিয়ে দেওয়া হবে। এখানেও আমার ইচ্ছা অনিচ্ছার কথা কেউ পাত্তা দিল না। আজকাল মমতা ছোট দাদার কথা খুব বলে। সে নাকি সুইডেনের বড় কোম্পানিতে চাকরি করে। দাদার বিয়ের অনেক আগেই সে পরিবারের সাথে ঝগড়া করে চলে গিয়েছিল। বাবুজি তার সঙ্গে সম্পর্ক রাখতে চায়নি। সে এই 1 বছরে কি হয়েছে জানতো না, পরে কোনোভাবে জানতে পেরে ফিরতে চায়। বাবুজি তাকে একটা শর্তে ক্ষমা করে দেবে বলেছেন, মোহিতের বিধবাকে বিয়ে করতে হবে। কৃষ্ণ রাজি হয়েছে। এদের নাকি এমন রেয়াজ, দাদার বিধবা থাকলে ভাইয়া তাকে বিয়ে করতে হবে। আমি জানি না আবার আমার জীবনে সেই বিভীষিকা নতুন রূপে ফিরে আসছে কিনা। তবে আমার এক রিসার্চার ফ্রেন্ড কয়েকটি ছবি পাঠিয়েছে মণিকর্ণিকা ঘাটের। সেই ছবি দেখে আমার মনে হাজার প্রশ্নের ঝড় উঠেছে। মোহিত কি আসলে বেঁচে আছে? যদি বেঁচেই আছে, সে ফেরেনি কেন? আর কৃষ্ণ সুইডেন থেকে ফিরে আমাকেই বিয়ে করতে চাইছে কেন? ভিডিওটির দ্বিতীয় পর্ব দেখতে গেলে প্লিজ চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।